ছাত্ররা, তোমাদের ভালোবাসা জানিয়ে আজ আমি ধ্বনি পরিবর্তনের রীতি পড়াবো বা পড়াতে শুরু করছি। এই ধ্বনি পরিবর্তন কেন আমরা করব বা এটা আমরা শিখব কেন, এটা তোমাদের মনে প্রশ্ন হতে পারে বা প্রশ্ন আসতে পারে। আসলে ধ্বনি পরিবর্তনের রীতি আমরা শিখব এই কারণে, যে কোনো শব্দকে সহজভাবে উচ্চারণ করার জন্য। অর্থাৎ কোনো একটি শব্দ খুব উচ্চারণ করতে খুব কষ্ট হচ্ছে, সেই উচ্চারণ রীতিটাকে কিছুটা সহজ সরল এবং বোধগম্য করার জন্য আমরা এই ধ্বনি পরিবর্তনের রীতি শিখব। এর আগে আমি তোমাদের, অর্থাৎ বিকেবি স্যার, বিদ্যুৎ কুমার বিশ্বাস স্যার, তোমাদের অনুসর্গ এবং উপসর্গ পড়িয়েছিল বা আমি পড়িয়েছিলাম। সেই অনুসর্গ উপসর্গ তোমরা খুব ভালো করে শিখেছো, এতে আমার কোনো সন্দেহ নেই। আজ আমি ধ্বনি পরিবর্তনের রীতি শিখাবো। তোমাদের কাছে খাতা কলম থাকলে খুব ভালো হয়, কারণ অনেক কিছু লিখতে হতে পারে। আমার সবচেয়ে অসুবিধা হচ্ছে আমি ভিডিও করতে পারছি না, শুধু অডিওর মাধ্যমে তোমাদের পড়াচ্ছি। আগে আমি বলেছি, ধ্বনি পরিবর্তনের রীতি শেখার একটাই কারণ, কোনো শব্দ উচ্চারণের সময় আমাদের খুব মুশকিল হয় বা খুব কষ্ট হয়, সেই উচ্চারণকে আমরা সহজ সরল এবং শ্রুতিমধুর করে গড়ে তোলার জন্য আমরা এই ধ্বনি পরিবর্তনের রীতি শিখব। তাহলে এই ধ্বনি পরিবর্তনের রীতি শেখার কারণটা আমি তোমাদের বললাম, অর্থাৎ ভাষার সহজতম পদ্ধতিকে প্রয়োগ করা বা কাজে লাগানোর জন্য আমরা এটা করি। তাহলে ধ্বনি পরিবর্তনের কতকগুলো নিয়ম রয়েছে। তার মধ্যে আছে স্বরধ্বনিগত পরিবর্তন এবং ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। স্বরধ্বনিগত পরিবর্তনের মধ্যে আমরা পাচ্ছি অপিনিহিতি, অভিশ্রুতি, অপিনিহিতি পাচ্ছি, অভিশ্রুতি পাচ্ছি, স্বরসঙ্গতি, স্বরভক্তি বা বিপ্রকর্ষ পাচ্ছি, স্বরাগম পাচ্ছি, আর স্বরলোপ পাচ্ছি। অর্থাৎ স্বরধ্বনিগত পরিবর্তনের মধ্যে এইগুলো আমরা পাচ্ছি। আবার আমি তোমাদের বলছি কি কি পাচ্ছি স্বরধ্বনিগত পরিবর্তনের মধ্যে। প্রথমে পাচ্ছি অপিনিহিতি, দ্বিতীয়ত অভিশ্রুতি, তৃতীয় অর্থাৎ 3 নম্বর স্বরসঙ্গতি, 4 নম্বর স্বরভক্তি বা বিপ্রকর্ষ, স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ, স্বরাগম আর স্বরলোপ। আর ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন, তার মধ্যে আমরা পাচ্ছি সমীভবন বা সমীকরণ, ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস, এবং 3 নাম্বার পাচ্ছি ব্যঞ্জন লোপ। এইগুলো আমরা ধ্বনি পরিবর্তনের মধ্যে পাচ্ছি। অর্থাৎ ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে এই নিয়মাবলী আমাদের শিখতে হবে। প্রথমে অপিনিহিতি ব্যাপারটি কি, অপিনিহিতি কাকে বলে, অপিনিহিতি কিভাবে প্রয়োগ করা হয়, সেটা আমি তোমাদের কাছে ব্যক্ত করছি। কোনো শব্দের মধ্যে হর্ষিকার বা হর্ষুকার যদি থাকে, সেই হর্ষিকার বা হর্ষুকারটাকে শব্দের মধ্যে আগে থেকে উচ্চারণ করার যে পদ্ধতি, সেটিকে আমরা বলি অপিনিহিতি। তাহলে কি বললাম, কোনো শব্দের মধ্যে হ্রস্বইকার বা হর্ষুকার যদি আগে থাকে, তাহলে সেই হর্ষিকার বা হর্ষুকার আগে থেকেই উচ্চারণ করার যে পদ্ধতি, সেইটাকে আমরা বলছি অপিনিহিতি। যেমন কোরিয়া একটি শব্দ, তোমরা খাতায় লিখে বুঝতে পারবে। কোরিয়া একটি শব্দ, এই কোরিয়া শব্দটির হর্ষিকারটি আমরা আগে থেকে উচ্চারণ করব। যেমন কইরা, কোরিয়া থেকে কইরা, ক হর্ষই রয় জপলা আকার কইরা। বলিয়া থেকে বইলা,
বাদিয়া থেকে বাইদা, বয়াকার হস্যই দয় জপলায়াকার, আজি থেকে আইস। এই যে হস্যিকার বা হস্যকার শব্দের মধ্যে ছিল, সেই হস্যইকার বা হস্যকারটাকে শব্দের মধ্যে আগে থেকে উচ্চারণ করার যে নিয়ম, সেই নিয়মটাকে আমরা বলছি অপিনিহিতি। যেমন হস্যকারের অপিনিহিতি, জলুয়া থেকে জৌলা, সাদুয়া থেকে সাউদ, মহুয়া থেকে মৌহা ইত্যাদি, এগুলো হচ্ছে অপিনিহিতি। তাহলে অপিনিহিতি তোমরা বুঝতে পারলে যে অপিনিহিতি হলো শব্দের মধ্যে অবস্থিত হস্যইকার বা হস্যকার আগে থেকেই উচ্চারণ করে ফেলা রীতিকে আমরা বলি অপিনিহিতি। অপিনিহিতির উদাহরণগুলো আমি বললাম, কোরিয়া থেকে কইরা, বলিয়া থেকে বইলা, বানিয়া থেকে বাইনা, আজি থেকে আইজ, জলুয়া থেকে জৌলা, সাধু থেকে সাউদ ইত্যাদি, এগুলো হচ্ছে অপিনিহিতি। এবার হচ্ছে অভিশ্রুতি। অভিশ্রুতি হলো পূর্ববঙ্গীয় কথ্য ভাষায় অর্থাৎ বঙ্গালী উপভাষার একটি প্রধান বৈশিষ্ট্য। এটি হলো এই মানে অভিশ্রুতি হচ্ছে অপিনিহিতি, স্বরলোপ, স্বরসঙ্গতি ইত্যাদির ফলে, অপিনিহিতি, স্বরলোপ, স্বরসঙ্গতির ফলে বা ইত্যাদির ফলে শব্দ যে সংক্ষিপ্ত রূপ লাভ করে তাকে আমরা বলি অভিশ্রুতি। অর্থাৎ হস্যিকার ও হস্যকার পাশাপাশি অবস্থিত স্বরধ্বনির সঙ্গে স্বরলোপ ও স্বরসঙ্গতি প্রক্রিয়ার মাধ্যমে যে ধ্বনি পরিবর্তন ঘটায় তাকে বলা হয় অভিশ্রুতি। অর্থাৎ অপিনিহিতি, স্বরলোপ, স্বরসঙ্গতির ফলে শব্দ যে সংক্ষিপ্ত ও চলিত রূপ লাভ করে সেটাকে আমরা বলছি অভিশ্রুতি। আবার বলছি, অপিনিহিতি, স্বরলোপ, স্বরসঙ্গতির ফলে শব্দ যে সংক্ষিপ্ত ও চলিত রূপ লাভ করে তাকে আমরা বলি অভিশ্রুতি। যেমন আগে আমরা বলেছিলাম অপিনিহিতি, তাহলে বাদিয়া থেকে বাইদা, তারপর অভিশ্রুতির ফলে হলো বেদে। বোঝা গেল? বাদিয়া, বাইদা, বেদে। করিয়া, কইরা, করে, লাস্টে যে সংক্ষিপ্ত রূপটা, এই সংক্ষিপ্ত রূপটাই হলো অভিশ্রুতি। তোমরা আর একটা লিখতে পারো, আগে যেমন অপিনিহিতি বলে, তোমরা আজি থেকে আইজ, আজ, কালি থেকে কাইল, কাল, রাতি থেকে রাইত, রাত। এই যে রাত, কাল ইত্যাদি যে শব্দ সংক্ষিপ্ত যে রূপটি লাভ করলো, সেই সংক্ষিপ্ত রূপ লাভ করার যে পদ্ধতি সেটাই হলো অভিশ্রুতি। অর্থাৎ অপিনিহিতি, স্বরলোপ, স্বরসঙ্গতি ইত্যাদির ফলে শব্দ যে সংক্ষিপ্ত ও চলিত রূপ লাভ করে সেটাকেই আমরা বলছি অভিশ্রুতি। অপিনিহিতির ফলে শব্দ কইরা, কোরিয়া থেকে কইরা হলো, কোরিয়া থেকে কইরা, তারপর অভিশ্রুতির ফলে হলো করে। অপিনিহিতি যেমন বাদিয়া থেকে বাইদা, সেটা সংক্ষিপ্ত রূপ হলো বেদে। এই যে অভিশ্রুতি, তোমরা এটা আশা করি খুব ভালো করে শিখতে পেরেছ। এবার আমরা 3 নাম্বার যেটা বলছি স্বরসঙ্গতি, অর্থাৎ সঙ্গতি লাভ। শব্দ মধ্যস্থিত দুটি স্বরধ্বনি একটির প্রভাবে অপরটি কিংবা উভয়ের প্রভাবে উভয়ে যদি সঙ্গতি লাভ করে তাহলে সেটাকে আমরা বলি স্বরসঙ্গতি। বোঝা গেল? শব্দের মধ্যে দুটি স্বরধ্বনি একটির প্রভাবে অপরটি অথবা উভয়ের প্রভাবে উভয়ে যখন সঙ্গতি লাভ করে তখন আমরা তাকে বলি স্বরসঙ্গতি। অর্থাৎ স্বরধ্বনির মধ্যে সঙ্গতি লাভ, এটাই হচ্ছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি তোমরা সংজ্ঞাটা আমি বললাম, শব্দের মধ্যে দুটি স্বর
একটির প্রভাবে অপরটি কিংবা উভয়ের প্রভাবে উভয়ে সঙ্গতি লাভ করলে সেটাকে বলা হয় স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি তিন প্রকারের হয়, যথা 1 নাম্বার প্রগত স্বরসঙ্গতি, 2 নাম্বার পরাগত স্বরসঙ্গতি, 3 নাম্বার হচ্ছে অন্যান্য স্বরসঙ্গতি বা অনন্য স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি হলো পরবর্তী শব্দের মধ্যে পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বরধ্বনিটি যদি সঙ্গতি লাভ করে তাহলে আমরা তাকে বলবো পরাগত স্বরসঙ্গতি। পরাগত স্বরসঙ্গতি যেমন শোনা, তালিবর্ষা সু দন্তের নয়কার, এটাকে আমরা বলছি শোনা, তালিবর্ষা ওকার দন্তের নয়কার, শোনা। তাহলে পরাগত অর্থাৎ পরেরটি প্রভাবে আগের যে সরস্বতী তালিবর্ষা হসু ছিল সেটা তালিবর্ষা ওকার হয়ে গেল পরের বর্ণের প্রভাবে। যেমন বুঝা, বুঝা থেকে বয়কার ঝয়াকার, বয়সু ঝয়াকার থেকে বয়কার ঝয়াকার, এটা হচ্ছে বুঝা। এটা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। যেমন শিখা, তালিবর্ষা শিখাকার, শিখা থেকে শেখা, তালিবর্ষা একার ক্ষয়াকার। এই যে পরবর্তী যে ক্ষয়াকার, ক্ষয়াকারের প্রভাবে তালিবর্ষায় হস্যিকারটা তালিবর্ষায় একারে পরিণত হয়েছে, সুতরাং এটা হচ্ছে পরাগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি, প্রগত স্বরসঙ্গতি 2 নাম্বার, 1 নাম্বারটাই প্রগত ছিল, 2 নাম্বারটা আগে বলে গেছি। প্রগত স্বরসঙ্গতি হলো প্রগত অর্থাৎ পূর্ববর্তী বর্ণের প্রভাবে পরবর্তী বর্ণটি যদি সঙ্গতি লাভ করে তাহলে আমরা সেটাকে বলবো প্রগত স্বরসঙ্গতি। আবার বলছি, কোনো শব্দের মধ্যে পূর্ববর্তী স্বরধ্বনি ধ্বনিটির প্রভাবে পরবর্তী ধ্বনিটি যদি সঙ্গতি লাভ করে তাহলে আমরা বলবো এটা হলো প্রগত স্বরসঙ্গতি। প্রগত যেমন দয়সী লয়াকার ম দিলাম, এটাকে দিলাম লয়াকার ম দিলাম, পূর্ববর্তী যে স্বরধ্বনি দি, দির প্রভাবে লয়াকারটা হলো দিলেম, দয়সী লয়াকার ম দিলেম হয়ে গেল, পরবর্তী স্বরধ্বনিটি পরিবর্তিত হয়ে গেল। অর্থাৎ মনে রাখতে হবে প্রগত স্বরসঙ্গতির ক্ষেত্রে পরের ধ্বনিটি পরিবর্তিত হবে, আর পরাগত স্বরধ্বনির ক্ষেত্রে আগের ধ্বনিটি পরিবর্তিত হবে। এটা খুব বোঝার সবচেয়ে সহজ পদ্ধতি। আর একটি দেখো তোমাদের প্রগত স্বরসঙ্গতি, মিঠা, মিঠা থেকে মিঠে, মহেশিটা ঠিকই থাকছে, ঠয়াকারটা পরিবর্তন হয়ে মিঠে হয়ে গেল, বোঝা গেল। বিলাত, বয়সী লয়াকারটা, বিলাত থেকে বিলেত, বয়সী, বয়সীটা কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না, বয়সী পরেরটার পরিবর্তন হয়ে গেছে, পরের ধ্বনিটা বিলাত ছিল, বয়সী লয়াকার ছিল বিলাত ছিল, সেটা হয়ে গেল বিলেত। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটাকে হচ্ছে প্রগত স্বরসঙ্গতি, অর্থাৎ পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে পরবর্তী স্বরধ্বনি যদি সঙ্গতি লাভ করে তাহলে সেটাকে আমরা বলবো প্রগত স্বরসঙ্গতি। যেমন ভিক্ষা, ভয়সী ক্ষীয়কার, ভিক্ষা থেকে ভিক্ষে। তোমাদের এটাকে সবচেয়ে সহজভাবে মনে রাখার সবচেয়ে পদ্ধতি হলো, সহজ পদ্ধতি হলো, প্রগত স্বরসঙ্গতি যখন দেখবে তখন আগের স্বরধ্বনিটা ঠিক রেখে পরের স্বরধ্বনিটা পরিবর্তন করে দেবে। আর পরাগতর ক্ষেত্রে পরের স্বরধ্বনিটা ঠিক রেখে আগের স্বরধ্বনিটা পরিবর্তন করে দেবে। অর্থাৎ প্রগত ক্ষেত্রে আগের স্বরধ্বনিটি ঠিক থাকবে আর পরাগতের ক্ষেত্রে পরের স্বরধ্বনিটি ঠিক থাকবে, এটা তোমাদের মনে রাখতে হবে। আর অন্যান্য স্বরসঙ্গতি হচ্ছে মানে সেটা হচ্ছে উভয়ের প্রভাবে উভয় যখন স্বরসঙ্গতি লাভ করে একটি শব্দের মধ্যে তখন আমরা বলবো অন্যান্য স্বরসঙ্গতি। যেমন উচ্ছ্বাস, পশু তালিবচ্ছয় বয়াকার দন্ত, উচ্ছ্বাস থেকে উচ্ছ্বাস, রস্যু চয়ছয়াকার দন্তস্ব, উচ্ছ্বাস। উচ্ছ্বাস, রস্যু খণ্ডত তালিবস্বয় বয়াকার দন্তস্ব, উচ্ছ্বাস থেকে উচ্ছ্বাস, রস্যু চয়ছয়াকার দন্তস্ব। এই যে স্বরসঙ্গতিটি আমি বললাম এটা হলো অন্যান্য স্বরসঙ্গতি। 4 নাম্বার স্বরসঙ্গতি, 4 নাম্বার যে ধ্বনি পরিবর্তনের নিয়ম সেটা হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষণ। স্বরভক্তি কথার অর্থ হলো, তোমাদের অনেক সময় পড়তে পারে স্বরভক্তি কি,
স্বরভক্তি বা স্বরভক্তি কথার অর্থ হলো স্বর সংযোগে বিভক্তি, অর্থাৎ স্বর যোগে বিভক্তি। কোনো একটা স্বর এনে, কোনো একটা স্বরধ্বনি এনে শব্দটাকে ভাগ করে দিতে হবে বা ছোট করে দিতে হবে। এই পদ্ধতিটাকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ। আবার অনেক সময় প্রশ্ন আসে, স্বরভক্তির অপর নাম কি বিপ্রকর্ষ, স্বরভক্তির একটি উদাহরণ দাও, এরকম করে প্রশ্ন আসে। তোমাদের স্বরভক্তি, অনেক সময় স্বরভক্তি বা বিপ্রকর্ষ, যেমন রত্ন, রত অয় দন্তন্য, এটাকে ভেঙে যদি আমি হয় তাহলে রতন, রত দন্তন্য, যে রত্নটা যুক্ত ছিল, স্বরধ্বনি যুক্ত, যুক্ত ব্যঞ্জন ছিল, এটাকে ভেঙে ভেঙে দিলাম, রতন করলাম। মর্ম, ময়রে, মর্ম থেকে মরম, মূর্তি, ময় দীর্ঘ তয়রে প্রসি, মূর্তি থেকে মূরতি, ময়সুরতা। এই যে মানে স্বর মানে উচ্চারণের সুবিধার জন্য আমরা কি করি, শব্দ মধ্যস্থিত যুক্ত ব্যঞ্জনকে ভেঙে উচ্চারণ করি, এটাই হলো স্বরভক্তি। তাহলে স্বরভক্তিটা কি? উচ্চারণের সুবিধার্থে, উচ্চারণটাকে শ্রুতিমধুর করার জন্য, উচ্চারণটাকে সহজ করার জন্য শব্দের মধ্যে অবস্থিত যুক্ত ব্যঞ্জন, সেই যুক্ত ব্যঞ্জনকে ভেঙে উচ্চারণ করা রীতি বা পদ্ধতি, এই রীতি বা পদ্ধতিকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ। আবার বলছি, শব্দের মধ্যে অবস্থিত কোনো যুক্ত ব্যঞ্জন যদি থাকে, সেই যুক্ত ব্যঞ্জনকে ভেঙে উচ্চারণ করা রীতিকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরভক্তি বা বিপ্রকর্ষর উদাহরণ যেমন মিত্র থেকে মিত্তির, প্রীতি থেকে প্রীতি, শ্রী থেকে শ্রী, ছয়শি রয়সি, তালিবর্ষার অপলয় দীর্ঘি, শ্রী থেকে শ্রী, ছয়শি রয়সি, 30 তয়রপলাশি তালিবর্ষা, 30 থেকে 30, তয়সি রয়সি তালিবর্ষা। ফিল্ম, ফয়সি লয়ময়, ফিল্ম থেকে ফিলিং, ফয়সি লয়সি ম। এই যে যুক্ত ব্যঞ্জনটাকে আমি ভেঙে উচ্চারণ করছি। পুত্র থেকে পুত্তুর, শত্রু থেকে সত্তর। এই যে গ্রাম, গ্রাম গরপলাকার ম, গ্রাম থেকে গ্রাম, গয়াকার রয়াকার ম, গ্রাম। গ্লাস, গলাকার দন্তস্ব, গ্লাস থেকে গেলাস, গয়কার লয়কার দন্তস্ব। এটা কিন্তু আমি ভেঙে উচ্চারণ করছি। শ্লোক, তালিবর্ষ লওকার ক, শ্লোক থেকে শ্লোক, তালিবর্ষ ওকার লওকার ক। স্রোত, তাহলে দন্ত সয়রূপ লওকার ত, স্রোত থেকে আমি স্রোত, স্রোত দন্ত সহকার রওকাত, স্রোত, স্রোত করছে। এই যে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে উচ্চারণ করার যে রীতি, এই রীতিকে আমরা বলছি স্বরভক্তি বা বিপ্রকর্ষ। তাহলে বুঝতে অসুবিধা হয়নি আমার মনে হয়, কারণ খাতা কলম থাকলে তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে যে শব্দের মধ্যে অনেক যুক্ত ব্যঞ্জন থাকে, সেই যুক্ত ব্যঞ্জনগুলোকে সহজভাবে উচ্চারণ করার জন্য আমরা সেটাকে ভেঙে দেই, ভেঙে দিয়ে উচ্চারণ করি। সেই ভেঙে দিয়ে উচ্চারণ করার যে রীতি, সেই রীতি বা পদ্ধতিকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ। স্বরভক্তি বা বিপ্রকর্ষ বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা থাকে পরে আমার কাছে প্রশ্ন করবে, আমি বুঝিয়ে দেব। আর একটা উদাহরণ, ধর্ম থেকে ধরম, ধ ময়রে, ধর্ম থেকে ধরম, ধরম। পত্র, পতরপলা, পত্র থেকে পত্তর, চিঠিপত্তর। গর্জে থেকে গরজে, গ র বর্গের জায়গা। হর্ষ থেকে হরস, হ র মধ্যমসা। এই যে ভেঙে উচ্চারণ করার যে পদ্ধতি, সেই ভেঙে উচ্চারণ করার পদ্ধতিকে, শব্দ মধ্যস্থিত যুক্ত ব্যঞ্জনকে ভেঙে উচ্চারণ করা রীতি বা পদ্ধতিকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ। তোমাদের প্রশ্ন আসতে পারে যে ধর্ম থেকে ধর্ম করা থাকলো, সেই ধর্ম থেকে ধর্ম ভেঙে উচ্চারণ করে দেওয়া থাকলো, তোমার বললো এটা স্বরধ্বনি পরিবর্তনের কোন নিয়মে খাটে, তখন তোমাকে ডানি লিখতে হবে ধ্বনি পরিবর্তনের স্বরভক্তি বা বিপ্রকর্ষ এই নিয়ম প্রযোজ্য হয়েছে। আর একটা দিয়ে দিল তোমাদের কোন একটা শব্দ, যেমন 30 তয়রপলাশি তালিভাষা, 30টাকে ভেঙে তয়সি রয়সি তালিভাষা করে দিয়ে দিল প্রশ্নপত্রে। তখন তোমাকে বললো ধ্বনি পরিবর্তনে এটা কোন নিয়মে পড়ে, তখন তুমি এটা বলবে, দেখবে এটা কি করা হয়েছে, শব্দটা মানে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে দেওয়া হয়েছে, সুতরাং এটা স্বরভক্তি বা বিপ্রকর্ষণ নিয়মের মধ্যে পড়ে। তখন তুমি সাবলীলভাবে এটাকে উত্তর দিতে পারবে এবং কোনো অসুবিধা হবে না। এই ধরনের প্রশ্ন তোমাদের থাকবে, কিন্তু এটা কিন্তু একদম কনফার্ম। এবার তোমাদের 5 নাম্বার যে স্বরাগম, স্বরাগমটা পড়াচ্ছি। স্বরাগম বুঝতে পারছো, স্বরের আগম, অর্থাৎ শব্দের মধ্যে কোনো স্বরের
যদি আগমন ঘটে, সে প্রথমে ঘটতে পারে, অন্তে ঘটতে পারে, মধ্যে ঘটতে পারে। তাহলে সংজ্ঞাটা কি হবে? উচ্চারণের সময় শব্দের মধ্যে, অন্তে বা মধ্যে কোনো স্বরের আগমন ঘটলে তাকে বলা হয় স্বরাগম। আবার বলছি, উচ্চারণের সময় শব্দের আদিতে, মধ্যে বা অন্তে কোনো স্বরধ্বনির আগমন ঘটলে তাকে বলা হয় স্বরাগম। তাহলে স্বরাগম তিন প্রকার, বুঝতেই পারছো স্বরাগম তিন প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আদি স্বরাগমে শব্দের প্রথমে ধ্বনির আগমন ঘটবে। মধ্য স্বরাগমে শব্দের মধ্যে ধ্বনির আগমন ঘটবে। অন্ত স্বরাগমে শব্দের অন্তে ধ্বনির আগমন ঘটবে। তাহলে এক একটা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই, তোমরা বুঝতে পারবে, খাতা কলম থাকলে লিখেও নিতে পারবে। যেমন স্পর্ধা, দন্তের শয় পয় ধয় রে পাকায়, স্পর্ধা। স্পর্ধাকে আস্পর্ধা। এই যে আস্পর্ধা করলাম, এটা কিন্তু আবার স্বরধ্বনি স্বরসঙ্গতির মধ্যেও পড়ে। স্বরাগম আবার স্বরসঙ্গতি, স্বরসঙ্গতি বা স্বরভক্তি, যে স্বরভক্তি বা বিপ্রকর্ষ, এটা কিন্তু আদি স্বরাগমের মধ্যেও পড়ে বা অন্ত স্বরাগমের। এটাকে আবার আদি স্বরাগম বলা যেতে পারে, মধ্য স্বরাগম বলা যেতে পারে, অন্ত স্বরাগম বলা যেতে পারে এই স্বরভক্তিটাকে। যেমন আদি স্বরাগম স্পর্ধা থেকে আস্পর্ধা, স্কুল থেকে স্কুল, হস্যই দন্তের শয়কয় শুলা, স্ত্রী থেকে স্ত্রী, হস্যই দন্তের শয়তর রপুলয় দীর্ঘে, স্টেশন থেকে স্টেশন ইত্যাদি। এটা হলো আদি স্বরাগম, অর্থাৎ শব্দের প্রথমে বা আদিতে কোনো স্বরের আগমন ঘটেছে, সেই জন্য আমরা এটাকে বলছি আদি স্বরাগম। মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম হচ্ছে শব্দের মধ্যে যদি কোনো ধ্বনির আগমন ঘটে, তাহলে আমরা সেটাকে বলবো মধ্য স্বরাগম। যেমন জন্ম ও জন্ম, জন্ম থেকে জন্ম, জনম, জন্ম থেকে জনম। ওই যে স্বরভক্তিটাও কিন্তু ভেঙেছিলাম, জন্ম থেকে জনম, ধর্ম থেকে ধরম। তো সুতরাং এই যে স্বরভক্তি, এটা কিন্তু মধ্য স্বরাগম বলা যায়। তারপরে ধরো যত্ন থেকে যতন, বর্ষা থেকে বর্ষা, বর মধ্যাংশাকার, নয়ন থেকে নয়ান। এই যে মানে আগে, মানে এই যে শব্দের মধ্যে কোনো ধ্বনির আগমন ঘটেছে, সেই জন্য এটাকে আমি বলছি যে এটা হলো মধ্য স্বরাগম। অন্ত স্বরাগমের ক্ষেত্রে শব্দের অন্তে কোনো স্বরধ্বনির আগমন ঘটবে, শব্দের অন্তে বা শেষে স্বরধ্বনির আগমন ঘটবে। যেমন পিণ্ড থেকে পিণ্ডি, সত্য থেকে সত্যি, বেঞ্চ থেকে বেঞ্চি, ধন্য থেকে ধন্যী। এই যে শেষে স্বরধ্বনির আগমন ঘটেছে, সেই জন্য এটাকে আমরা বলছি অন্ত স্বরাগম। তাহলে স্বরাগম হচ্ছে তিন প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। স্বরাগমের থেকে তোমরা এর মানে সংজ্ঞাটা বলতে পারবে যে উচ্চারণের সুবিধার কারণে বা উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে, শব্দের মধ্যে বা অন্তে কোনো স্বরধ্বনির আগমন ঘটানোকে বলা হয় স্বরাগম। স্বরাগম তিন প্রকার বলেছি: আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। স্বরাগমের বিপরীত 6 নম্বর স্বরলোপ, অর্থাৎ স্বরের আগমন ঘটেছিল, সেটাকে আমরা বললাম স্বরাগম। এবার কোনো ধ্বনি মানে উচ্চারণের সময় কোনো শব্দের মধ্য থেকে, অন্ত থেকে বা শব্দ থেকে কোনো ধ্বনির যদি বিলোপ ঘটে বা লোপ ঘটে, তাহলে সেটাকে আমরা বলবো স্বরলোপ। অর্থাৎ উচ্চারণের সময় শব্দের আদিতে, মধ্যে, অন্তে স্বরধ্বনির বিলোপ ঘটলে তাকে আমরা বলবো স্বরলোপ। যেমন অলাবু থেকে লাউ, লাউ যে শব্দটি এসছে, সেটা এসছে অলাবু, অলাবু থেকে লাউ। অতসী, তিসি, অতসী মানে তিসি, মানে শস্য এক ধরনের, তিসি। অপিধান থেকে পিধান, পিধান মানে পরিধেয় বস্ত্র, অপিধান মানে পিধান, পরিধেয় বস্ত্র। এটা হচ্ছে আদিতে স্বরের বিলোপ ঘটেছে। মধ্যে স্বরের বিলোপ ঘটা, যেমন গামোছা থেকে গামছা, গাম অকার ছায়াকার, গামোছা থেকে গামছা, ওকাটা লোপ পাচ্ছে। জানালা থেকে জানলা, এটা হচ্ছে স্বরলোপ হচ্ছে, কিন্তু মধ্য স্বরলোপ হচ্ছে। বাতাসা থেকে বাতাস, বাচ্চা, বয়াকার দন্তের শাখা, বাতাসা, বয়াকার একার দন্তের, আকারটা লোপ পেয়েছে, এটা হচ্ছে মধ্য স্বরলোপ। অন্ত স্বরলোপ, বংশ থেকে বাঁশ,
অন্তে স্বরধ্বনির বিলোপ ঘটছে। বংশ থেকে বাস, লজ্জা থেকে লাজ, লজ্জা থেকে লাজ, মুষ্টি থেকে মুঠ, মুঠ, ভিত্তি থেকে ভিত, সন্ধ্যা থেকে সাজ, এগুলো হলো অন্তঃস্বরাগম, সরি অন্তঃস্বরলোপ। অর্থাৎ স্বরাগমের বিপরীত হলো স্বরলোপ। স্বরাগমে যেমন স্বরের আগমন ঘটেছিল, আর স্বরলোপে স্বরের বিলোপ ঘটবে। স্বরাগমও 3 প্রকার, আবার স্বরলোপও 3 প্রকার, অর্থাৎ 3 প্রকারের মধ্যে এটা সীমাবদ্ধ। এবার আমি ধ্বনি পরিবর্তনের অর্থাৎ স্বরধ্বনিগত পরিবর্তনের নিয়মগুলো আমি বললাম। অপিনীতি বললাম, অভিশ্রুতি বললাম, স্বরসঙ্গীতি বললাম, স্বরভক্তি বা বিপ্রকর্ষ বললাম, স্বরাগম বললাম, স্বরলোপ বললাম। এবার তোমাদের ধ্বনি পরিবর্তনের যে মানে নিয়ম পড়াবো, সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনগত নিয়মাবলী। ব্যঞ্জন ধ্বনির পরিবর্তনগত নিয়মাবলীর মধ্যে প্রথমে আমাদের পড়বে সমীভবন বা সমীকরণ। এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্যে পড়বে। তাহলে ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনের নিয়মের মধ্যে আমি সমীভবন বা সমীকরণটা বলছি। সমীভবন অর্থাৎ শব্দের মধ্যে অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি যখন পরস্পরের প্রভাবে সমতা লাভ করে, তখন আমরা সেটাকে বলি সমীভবন বা সমীকরণ। অর্থাৎ বিশেষ উচ্চারণ প্রবণতার ফলে শব্দের মধ্যে অসম ব্যঞ্জন যুক্ত ব্যঞ্জন অথবা পাশাপাশি অবস্থিত ভিন্ন ব্যঞ্জন থাকলে অনেক সময় পূর্ববর্তী ব্যঞ্জন পরবর্তী ব্যঞ্জনকে প্রভাবিত করে, অথবা পরবর্তী ব্যঞ্জন পূর্ববর্তী ব্যঞ্জনকে প্রভাবিত করে, অথবা পারস্পরিক প্রভাবের সময় যখন ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন হয়, অথবা সম উচ্চারণ বিশিষ্ট ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হয়, তখন তাকে বলা হয় সমীভবন। অর্থাৎ আমি খুব সহজভাবে বলছি, উচ্চারণের সময় শব্দ মধ্যস্থিত দুটি ব্যঞ্জন পরস্পরের প্রভাবে সমতা লাভ করলে, অথবা উভয়ের প্রভাবে উভয় সমতা লাভ করলে, তাকে আমরা বলি সমীভবন। এটা খুব সহজ সংজ্ঞা, তোমরা বইয়ে খুব কঠিন সংজ্ঞা পাবে। এই সংজ্ঞাটাকে আমি একটু মডিফাই করে আমি যেটা বলতে চাচ্ছি সেটা শুনে নাও। শব্দের মধ্যে অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি একটির প্রভাবে অপরটি অথবা উভয়ের প্রভাবে উভয়ে যখন সমতা লাভ করে, তখন আমরা সেটাকে বলি সমীভবন বা সমীকরণ। সমীভবন বা সমীকরণ এটা 3 প্রকার: প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অনন্য সমীভবন। প্রগত সমীভবন, পরাগত সমীভবন এবং অনন্য সমীভবন বা অনন্য সমীভবন। অনন্য সমীভবন, প্রগত সমীভবন যেমন পদ্ম থেকে পদ্ম, প দয়ময় থেকে প দয় দয়, অর্থাৎ পূর্ববর্তী বর্ণটা স্থির থাকবে, ঠিক থাকবে, পরবর্তী বর্ণটা সমতা লাভ করবে। যেমন পদ্ম প দয়ময় ছিল, এটি উচ্চারণের সময় প দয় দয় হয়ে গেল, মটা দ হয়ে গেল, অর্থাৎ পূর্ববর্তী বর্ণের প্রভাবে পরবর্তী বর্ণটা সমতা লাভ করেছে, তাই এটাকে আমরা বলছি প্রগত সমীভবন। সত্য দন্তস্ব তয় জপলা, এটা থেকে হলো সত্য, দন্তস্ব তয় তয় সত্য। চন্দন চ দন্তের নয় দয় দন্তের ন, চন্দন থেকে চন্দন। তোমরা এটা লক্ষ্য করো, পূর্ববর্তী বর্ণটা কিন্তু একই থাকছে, পরবর্তী বর্ণটা কিন্তু সমতা লাভ করছে। অর্থাৎ পূর্ববর্তী বর্ণের প্রভাবে পরবর্তী বর্ণ যদি সমতা লাভ করে, তাহলে সেটাকে আমরা বলবো প্রগত সমীভবন। প্রগত অর্থাৎ পূর্ববর্তী বর্ণটা স্থির থাকবে, পরবর্তী বর্ণটা একটির প্রভাবে অপরটি সমতা লাভ করবে। আবার বলছি, পদ্ম প দয়ময়, এটা প দয় দয় হয়ে গেল, পদ্ম হয়ে গেল। চন্দন চ দন্তের নয় দয় দন্তের ন, চন্দন থেকে চন্দন হয়ে গেল, চ দন্তের নয় নয় দন্তের ন। বুঝা গেল? এটা হলো প্রগত সমীভবন বা সমীকরণ। এবার হচ্ছে পরাগত। পরাগত সমীভবনের ক্ষেত্রে পরবর্তী বর্ণের প্রভাবে
পূর্ববর্তী বর্ণটা সমতা লাভ করে, সেই জন্য এটাকে আমরা বলি পরাগত সমীভবন। পরাগত সমীভবন হচ্ছে পরবর্তী বর্ণের প্রভাবে পূর্ববর্তী বর্ণটি সমতা লাভ করে। যেমন ধরো গ লয় পয়, গল্প, গল্প থেকে হলো গপ্প, গ পয় পয় পরাগত সমীভবনের ক্ষেত্রে। অল্প, অলয় পয়, অল্প থেকে হলো অপ্প, অপয় পয়, লটা প হয়ে গেল। দুর্গা, দয়সু গয়রেব, দুর্গা থেকে দুর্গা হলো। এটা হলো পরাগত সমীভবন, অর্থাৎ পরবর্তী বর্ণের প্রভাবে পূর্ববর্তী বর্ণটা সমতা লাভ করে। গপ্প, গ প প। গল্পটা আমরা যদি ভেঙে লিখি গ ল প, গল্প, গ ল হসন প, এই যে লটা এটা পর প্রভাবে পয় প হয়ে যাচ্ছে। আবার অল্প, অ লয় পয়, অল্পটা যদি ভেঙে উচ্চারণ করি অ লয় হসন প, এটা পূর্ববর্তী বর্ণের প্রভাবে অপ্প হয়ে গেল, অপয় পয়। এটা হচ্ছে পরাগত সমীভবন। অন্যান্য সমীভবন যেমন বৎসর থেকে বছর, ব খণ্ডত দন্তস্বর, এটা এই অন্যান্য সমীভবনের ক্ষেত্রে একটির প্রভাবে অপরটি অথবা উভয়ের প্রভাব উভয়, যে কথাটি বলেছিলাম, এটা হচ্ছে উভয় বর্ণের প্রভাবে উভয়ই বর্ণটি সমতা লাভ করে, সেই জন্য এটাকে আমরা বলছি যে এটি হলো অন্যান্য সমীভবন। অর্থাৎ এই অন্যান্য সমীভবনটা কিন্তু তোমাদের পরীক্ষা আসে। এর আগে তোমাদের স্বরসংগতির ক্ষেত্রে তোমাদের পড়িয়েছিলাম যে সেটা 3 প্রকার পড়িয়েছিলাম, প্রগত, পরাগত এবং অন্যান্য স্বরসংগতি। সমীভবনের ক্ষেত্রেও কিন্তু তাই। সমীভবনের ক্ষেত্রেও তোমাদের প্রগত সমীভবন পড়ালাম, পরাগত সমীভবন পড়ালাম এবং অন্যান্য সমীভবন পড়ালাম। অর্থাৎ এই যে সমীভবন এবং স্বরসংগতি, এদের ভাগ কিন্তু একই ধরনের, অর্থাৎ এদের ভাগটা এই ধরনের। সুতরাং এটাকে আমি অন্যান্য সমীভবন বলছি। বৎসর থেকে বছর, উৎসব থেকে উৎসব, হস্যু চয় ছয় ব, মহোৎসব থেকে মৎসব, মহকার চয় ছয় ব, উচ্ছ্বাস থেকে উচ্ছ্বাস, হস্যু চয় ছয় বয়কার দন্তস্ব। এই যে অন্যান্য সমীভবন, এটি হলো তোমার একটি বর্ণের প্রভাবে অপরটি নয়, উভয়ের প্রভাবে উভয় সমতা লাভ করছে, সেই জন্য এটাকে আমরা বলছি অন্যান্য সমীভবন। অর্থাৎ তাহলে সমীভবনটা 3 প্রকার: প্রগত সমীভবন, পরাগত সমীভবন এবং অন্যান্য সমীভবন। তাহলে সমীভবন কাকে বলে? শব্দের মধ্যে অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি একটির প্রভাবে অপরটি অথবা উভয়ের প্রভাবে উভয় যদি সমতা লাভ করে, তাহলে সেটিকে আমরা বলছি সমীভবন। সমীভবন কয় প্রকার? সমীভবন 3 প্রকার, অর্থাৎ প্রগত সমীভবন, পরাগত সমীভবন এবং অন্যান্য সমীভবন। এবার ধ্বনি পরিবর্তনের 2 নাম্বার, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন যে নিয়ম, তার মধ্যে 2 নাম্বার নিয়ম হচ্ছে ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস। ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস। ধ্বনি বিপর্যয় অর্থাৎ ধ্বনি বিপর্যয় ঘটবে শব্দের মধ্যে, উচ্চারণের সময় শব্দের মধ্যে অবস্থিত ধ্বনি, যখন কোনো ধ্বনি বা কোনো বর্ণ স্থান যদি পরিবর্তন করে, তাহলে আমরা সেটাকে বলবো ধ্বনি বিপর্যয়। অর্থাৎ শব্দের মধ্যে অবস্থিত দুটি ধ্বনি, স্বরধ্বনি, দুটি ব্যঞ্জন ধ্বনি যদি নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে, তাহলে আমরা তাকে বলবো ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস। ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যয়, যেমন বাস্ক, বাক্স থেকে বাস্ক, বয়াকার ক দন্ত, বয়াকার কহেশন দন্তেশ, এটাকে বাস্ক, বয়াকার দন্তেশ, আগে দন্তেশটা চলে আসছে উচ্চারণের ক্ষেত্রে। রিক্সা, রয়সী কয় দন্তেশ আকার, রিক্সা থেকে রিক্সা, রিস্কা, রয়সী দন্তেশ এ কয় আকার। ট্যাক্সি, ট্যাক্সি, ট্যাক্সি থেকে ট্যাক্সি, ট্যাক্সি, ত্রয়জপল আকার দন্তেশ কয়সী। পিশাচ, এটা উদাহরণটা আসে মাঝে মাঝেই, পয়সী তালিবসা আকার চ, পিচাস গ্রেটার দেন পিচাস, পয়াকার চয়াকার তালিবসা। এই যে দেখো, তোমরা লক্ষ্য করো যে শব্দের মধ্যে অবস্থিত দুটি স্বরধ্বনি নিজেদের মধ্যে মধ্যে স্থান পরিবর্তন করেছে, অর্থাৎ তাদের জায়গা পরিবর্তন করেছে। এই যে জায়গা পরিবর্তনের যে পদ্ধতি,
একটির মধ্যে অপরটি যদি স্থান পরিবর্তন করে তাকে আমরা বলবো ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস। হ্রদ, হয়রপলা দ, হ্রদ, হ্রদ থেকে হদ থেকে দহ, এটা আসে পরীক্ষায় প্রায়। হ্রদ হদ দহ, হ্রদ থেকে হদ হলো হদ, তারপরে পুরো পরিবর্তন, হদটা পুরো পরিবর্তন হয়ে দহ হলো দহ। বারাণসী থেকে বেনারস, বয়াকার রয়াকার মধ্যাহ্ন দন্তেশ্বর দীর্ঘি, বারাণসী থেকে বেনারস হয়েছে, বারাণসী থেকে বেনারস, বুঝা গেল? বারাণসী শব্দটি দেখো ধ্বনি বিপর্যয়ের ফলে বেনারস হয়েছে, বয়াকার দন্তের নয়াকার র দন্তেশ্বর। তাহলে ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস, এটি তোমাদের বুঝতে আশা করি কোনো অসুবিধা হয়নি। অর্থাৎ উচ্চারণের সময়, উচ্চারণের সুবিধার জন্য বা উচ্চারণের শ্রুতিমধুর জন্য, বা অনেক সময় উচ্চারণ করতে সমস্যা হয়, সেই জন্য আমরা ধ্বনি বিপর্যয় করে নিই বা ধ্বনি বিপর্যাস করে নিই। অর্থাৎ শব্দের মধ্যে দুটি ধ্বনিকে আমরা পরিবর্তন করে নিয়ে উচ্চারণ করি। কেউ বলে ও রিক্সা, আবার কেউ বলে ও রিক্সা। এই যে উচ্চারণ ক্ষেত্রে বাতাসা, বাতাসের ক্ষেত্রে আমরা বাসাতা বলে থাকি, বয়াকার দন্তের সহায়কার তয়। তলোয়ার, তলোয়ার থেকে আমরা তরোয়াল বলি, তরোয়ালই ম্যাক্সিমাম লোক বলে, আচ্ছা বেশিরভাগ লোক কিন্তু তরোয়াল বলে, তলোয়ার বলে না। তাহলে এটা কিন্তু আমাদের উচ্চারণের শ্রুতিমধুর জন্য আমরা করি, বা উচ্চারণের সহজ, উচ্চারণটাকে সহজ করার জন্য, শব্দের উচ্চারণ সহজ করার জন্য আমরা এটা করে থাকি। তাহলে ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস হলো ব্যঞ্জন লোপ। কোনো ব্যঞ্জন ধ্বনির লোপ, শব্দের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনির লোপকে আমরা বলি ব্যঞ্জন লোপ। ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পেয়ে যায় তাকে আমরা ব্যঞ্জন লোপ বলি। যেমন ফলাহার, ফলার বলি, ফলাহার ফলার বলি। এটাও কিন্তু আমরা বলতে পারি ধ্বনির লোপ বলতে পারি। এটাকে ধ্বনি লোপ না বলে আমরা ব্যঞ্জন লোপ বলছি। ফলাহার থেকে ফলার, সিপাহী থেকে সেফাই, দন্তের সহায়কার পয়াকার হস্যে সেফাই। শিয়ালদা থেকে শিয়ালদা বলি, শিয়ালদহ থেকে শিয়ালদা বলি। চাকদা থেকে চাকদহ থেকে চাকদা বলি। অর্থাৎ ব্যঞ্জন লোপ পেয়েছে। কোনো শব্দের মধ্যে আমরা উচ্চারণের সুবিধার জন্য যখন আমরা কোনো ব্যঞ্জন ধ্বনির মধ্যে শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনকে বাদ দিয়ে দেই, অর্থাৎ লোপ করে দেই, তখন সেটাকে বলা হয় ব্যঞ্জন লোপ। যেমন ফলার থেকে ফলার, চাকদহ থেকে চাকদহ না বলে আমরা চাকদা বলি, গাহিতাম থেকে গাইতাম বলি, চাহিলা থেকে চাইলে বলি। এই যে পরিবর্তন, মানে ব্যঞ্জনকে লোপ করে দেওয়া হচ্ছে, ব্যঞ্জনকে পুরো ওখান থেকে অমিট করা হচ্ছে, সেটাকে আমরা বলছি ব্যঞ্জন লোপ। এবার সমাক্ষর লোপ, ব্যঞ্জন লোপের পরে সমাক্ষর লোপ। পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি, দুটি সমধ্বনি বা সমবর্ণের একটি যখন লোপ পায় তখন তাকে সমাক্ষর লোপ বলে। আবার বলছি, শব্দে পাশাপাশি অবস্থিত দুটি সমধ্বনি একটি যখন লোপ পেয়ে যায়, সমধ্বনির মধ্যে একটি যখন লোপ পেয়ে যায় তখন আমরা সমাক্ষর লোপ বলি, অর্থাৎ অক্ষর লোপ পেয়ে যায়। একই ধরনের যদি কোনো ধ্বনি থাকে, সমধ্বনি থাকে, একই ধরনের ধ্বনি, সেই ধ্বনির মধ্যে একটিকে আমরা যখন লোপ করে দেই তখন আমরা সেটাকে বলি সমাক্ষর লোপ বলে থাকি। যেমন বড়দা থেকে বড়দাদা থেকে বড়দা, ছোট কাকা থেকে ছোটকা, ছোট দিদি থেকে ছোটদি বলি। অর্থাৎ একই ধরনের ছোট দিদি, এই যে দয়সী একটি অক্ষর, একই সম বর্ণের অক্ষর, সেই সমবর্ণের অক্ষরের মধ্যে একটি আমরা লোপ করে দিচ্ছি। একটিকে লোপ করে দেওয়ার এই যে প্রবণতা, এটাকে আমরা বলি সমাক্ষর লোপ। একই ধরনের যদি অক্ষর থাকে তাহলে দুটি না রেখে আমরা একটি ব্যবহার করি। যেমন দুগ্ধ, দয়সু গয় ধয়, দুগ্ধ থেকে আমরা দুধ দয়সুধা, দুগ্ধ আমরা গটাকে লোপ করে দিলাম। পাদোদক, পাকার দরকার, পাদোদক থেকে আমরা পাদক বললাম, পাদক। দাদা থেকে দা বললাম, দাদা, দয়াকার, দাদা আমরা পুরো না বলে ছোটদা বলি, বড়দা বলি। দিদি থেকে দি বলি, ছোট দি। এই যে শব্দের মধ্যে এক সম ধ্বনি বা সমবর্ণের একটি যদি লোপ পেয়ে যায়, শব্দের মধ্যে সমধ্বনি বা সমবর্ণের একটি যদি লোপ পেয়ে যায় তাকে আমরা বলি সমাক্ষর লোপ। সমাক্ষর লোপটিকেও তোমাদের দেয় কিন্তু, যেমন দিয়ে দিল প্রশ্নপত্রে
বরদাদা, বরদাদা গ্রেটার দেন বরদা, এটা কি ধরনের পরিবর্তন হয়েছে? তোমরা লিখবে সমাক্ষর লোপ হয়েছে। কারণ একই ধরনের দুটি ধ্বনি ছিল বা দুটি বর্ণ ছিল, একই একই সমবর্ণের, একটিকে লোপ করে দেওয়া হলো। একটিকে লোপ করে দেওয়ার যে প্রবণতা শব্দের মধ্যে, সেটাকে আমরা বলি সমাক্ষর লোপ। অর্থাৎ ধ্বনি পরিবর্তনের এই যে নিয়মাবলী, এই নিয়মাবলী তোমাদের সামনে আমি বললাম। বোর্ড থাকলে বা আমার ভিডিও ব্যাপারটা থাকলে আমি আরো ভালো করে বুঝিয়ে বলতে পারতাম। যেহেতু ভিডিও ব্যাপারটি আমার কাছে নেই, সেই জন্য আমি বলতে পারিনি বা দেখাতে পারিনি। কিন্তু তোমাদের কাছে খাতাপত্র থাকলে তোমরা অবশ্যই লিখতে পারবে বা এটা বুঝেছো আশা করি।